আমার কিন্তু কিছুই ইয়ে দেখাচ্ছে না লাইভে। একবার আরেকটু আমাকে ইয়ে করে দাও তো। আমাকে কি শোনা যাচ্ছে? একটু যদি আমাকে বলো। সুকল্যাণ ভাই একটু কি শোনা যাচ্ছে? আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে বলো দেখি। আমি এখানে আমাকে অডিও সব শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কি? একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে বলো তো ভাই। এখন কি ঠিক আছে দিদি? একটু যদি বলো। চৈতালি দি বলছে তুমি চলে এসো। আমি চলে এসছি দিদি, একটুখানি আমাকে ইয়ে করে বলো দেখি। ভাই একটুখানি বলো দেখি আমাকে দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। আমি না কিছুই বুঝতে পারছি না অ্যাকচুয়ালি। তাহলে আমি শুরু করে দেবো। আমি কিছু বুঝতে পারছি না, লাইভ শুধু দেখাচ্ছে কিন্তু কোনো ইয়ে দেখাচ্ছে না। তো আমি বুঝতে পারছি না আমি এখনো লাইভে আছি কি নেই। আমি একদমই বুঝতে পারছি না লাইভে আছি কি নেই। কাউকে দেখাও যাচ্ছে না কেউ আছে, জয়েন করেছে কি করেনি। আচ্ছা, চৈতালিদি বলে দিয়েছে সব ক্লিয়ার আছে। তাহলে আমি আজকে এই লাইভে অন্তত আমার একটা মানুষের চেনা জানা একটা মেয়ের ঘটনা আমি বলবো, যেটা কিনা তার নিজের লাইফে ঘটেছে এবং পরবর্তীকালে ও কি করে সেইখান থেকে বেরিয়েছে সে আমাকে পুরোটা ক্লিয়ার করেছে। ঠিক আছে, এই একটা। এবং আমি বলবো যারা অনেকে ভাবে যে কালা জাদু হয় না, কালো জাদু হয় না, বা ব্ল্যাক ম্যাজিক করতে পারা যায় না, বা মানুষের ক্ষতি করতে পারা যায় না, কিন্তু এই ঘটনাগুলো তখনই মনে হয় সত্যি যেখানে তার জীবনে এই ঘটনাগুলো ঘটেছে বা এই খারাপ জিনিসগুলো ও ফেস করে এসছে। তো এই একটা ঘটনা শোনাবো আমি, একটা ছোট গল্প শোনাবো, আর দুটো আমার একটা সেজো মামার এক বন্ধুর ঘটনা শোনাবো। ঠিক আছে, বেশ ইন্টারেস্টিং ঘটনা। আরো আছে তোমার আর একটা জেঠুর ঘটনাও আমি শোনাতে পারি। ঠিক আছে, আমি আগে শুরু করে দিই, আজকে বহুত লেট হয়ে গেছে। তা আমি যেটা প্রথমেই শুরু করব, ওই মেয়েটির নাম হচ্ছে তিয়াস। ঠিক আছে, আমরা তিয়াস বলে ডাকি ওকে। তা তিয়াসের কি করে প্রায় 30টা বছর নষ্ট করে দিয়েছিল ওর নিজের পিসি। ঠিক আছে, তার একটা ঘটনা প্রথমত ক্লিয়ার করা যায় ওর ওপর দিয়ে কেন যাচ্ছে। প্রথমত ওর ওপর দিয়ে যেত না, ওর বাড়িতে ঠাকুমার এক ছেলে এক মেয়ে। ঠিক আছে, মেয়ে বড়, মানে তিয়াসের মেয়ে পিসি বড়, তার ছেলে মানে বাবা হচ্ছে ছোট। ঠিক আছে, এবার পিসির প্রথমত একজনের সাথে প্রেম ছিল এবং তারা কিন্তু প্রচন্ড শিক্ষিত ফ্যামিলি। তার পিসি হচ্ছে সংস্কৃততে ডবল MA করেছে, ভালো শিক্ষিত ফ্যামিলি আর কি। ঘটনাটা ব্যারাকপুরের ঘটনাই বলছি আমি। ঠিক আছে, তা এবার তোমার যখন তিয়াস যখন
সরি, যখন ওর পিসির প্রেম পর্ব চলছিল একজন বিখ্যাত মানুষের সাথে, এবং বলা যায় তখনকার দিনে জনপ্রিয় সেলিব্রিটি তিনি, ঠিক আছে। এখন আমি তার নাম করতে চাই না, নাম করলে আগেকার যারা মানুষজন রয়েছে, কারণ তার পিসির বয়স হয়েছে, তার আগেকার দিনের যারা আছেন তারা ভালো করেই তাকে চেনেন, ব্যক্তিত্ব মানুষটিকে। তাদের প্রেম পর্ব প্রায় 12 বছর ধরে চলে। 12 বছর ধরে চলার পর হঠাৎ একদিন ছেলেটির মনে হয়েছে, সেই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটির মনে হয়েছে যে এই মানুষটি ঠিক না, মানে এই মানুষটি ঠিক না। কেন ঠিক না? যেহেতু তিনি সুপুরুষ, ঠিক আছে। এক হচ্ছে তিনি প্রচন্ড সুপুরুষ, এখনো অবধি উনি জীবিত রয়েছেন, এবং তাকে দেখতে এখনো অবধি এত বয়স হয়ে গেছে, অন্তত কিছু না হলেও 80-82 ওপর বয়স হয়ে গেছে তাকে এখনো তাকে রীতিমতো মানে ভীষণ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। তার মনে হয়েছে আমরাও, আমার মা বাবার মানে বাবার বাড়ি হচ্ছে ভট্টাচার্য, ঠিক আছে, তারা ছিলেন হচ্ছে চক্রবর্তী, তারা ছিলেন চক্রবর্তী। এবার 12 বছর প্রেম করার পর কলেজ লাইফ থেকে তাদের প্রেম ছিল, তখন সে সেলিব্রিটি ছিল না বা ওই লোকজন চিনতো না। যখন লোকজন জানতে করলো, তার গলার ভয়েসের জন্য তার করলো, কোনো রেডিও স্টেশনে উনি কাজ করতেন না, বলে দিল। উনি মিডিয়া জগতেই রয়েছেন, ঠিক আছে। তা উনি যখন ওনার ভয়েসে করলো, তারপরেও তার সাথে ভালোভাবে সম্পর্ক চালিয়ে গেছে। 12 বছর সম্পর্ক চালানোর পর তার মনে হয়েছে, বা তার ফ্যামিলি থেকে মনে হয়েছে, ছেলেটির ফ্যামিলি থেকে মনে হয়েছে যে তার যেন এই মেয়েটিকে পোষাবে না। কি কারণ? মেয়েটি হয়তো সব দিক দিয়ে যোগ্য পড়াশোনায়, কিন্তু সে মেয়েটি হচ্ছে কালো এবং ছোটখাটো হাইট, দেখতেও কিন্তু খুব একটা খারাপ না, চলনসই, ঠিক আছে। তার বক্তব্য ছিল, তুমি কালো, তুমি তোমার ফ্যামিলি মানে তোমার স্ট্যাটাসের সাথে আমার স্ট্যাটাসের কোনো মিল যায় না, সেই কারণে তার প্রেমটা ভেঙে যায়, ঠিক আছে। স্ট্যাটাস হচ্ছে, আমার দাদুও কিন্তু সরকারি কর্মচারী ছিলেন, সরকারি অফিসে কাজ করছেন, কিন্তু তাদের যে হাইফাই লেভেলটা ছিল সেই লেভেলের থেকে আমরা একটু তাদের কাছে নিম্ন মধ্যবিত্ত। এবার যথারীতি প্রেমটা ভেঙে যায়। তার আগে আমার তার কাছে, হ্যাঁ, তার সাথে হয়তো আমার কোনোদিন সামনাসামনি যোগাযোগ হয়নি। যদি কোনোদিন আমি তার সামনে পড়ি বা তাকে একটাই কথা আমার জিজ্ঞেস করা হয়েছে যে আপনার প্রাক্তনী আমার হয়তো জীবনে ক্ষতি করেছে, কিন্তু ক্ষতি করার আগে আপনি বলুন, আপনি যখন 12 বছর প্রেম করেছিলেন, সেই মেয়েটির গায়ের রং কখনো ফর্সা ছিল না, ধপধপে কোনো আমেরিকান রাশিয়ান গার্ল ছিল না, সে কিন্তু অ্যাজ ইট ইজ একটা বাঙালি মানে নিম্নবিত্ত পরিবারেরই মেয়ে ছিল। কেন তাহলে 12 বছর তাকে নিয়ে খেলা করলেন মনটা নিয়ে? ঠিক আছে, আমার তাকে খুব জানার ইচ্ছা, হয়তো কোনো একদিন হয়তো হয়ে যাবে, যদি কোনোদিন আমিও যেহেতু এই জগতে নতুন পা দিয়েছি, যদি কোনোদিন পরিচিত হই বা তখন সে যদি জীবিত থাকে, তাহলে আমি তাকে একটাই কথা জিজ্ঞেস করব যে একমাত্র আপনার জন্য আমার মা বাবা, আমার জীবনটা পুরো শেষ হতে বসেছিল। আপনি যদি আর এই যে প্রেমে ছ্যাঁকা না মারতেন, তাহলে হয়তো সেই এতটা কুচুটে, এতটা হিংসুটে টাইপের প্রকৃতির হয়ে যেত না। এবার যথারীতি তার তো প্রেম গেল, এবার ভাই প্রেম করা শুরু করলো, মানে তিয়াসের বাবা। এবার ভাই যখন প্রেম করছে ভাইয়েরই বন্ধুর বোনের সাথে, ঠিক আছে। এরা আবার ভট্টাচার্য, তারা আবার মজুমদারটা ওদের পাওয়া টাইটেল, আর দত্ত হচ্ছে আসল টাইটেল, দত্ত মজুমদার। এবার তাদের যখন অনেকটা প্রেম এগিয়ে যায় এবং তারা যখন বিয়ের দিকে করে, তারা কিন্তু পুরো তারা মানে সেই তিয়াসের ঠাকুমা আর তিয়াসের পিসি একদম বেঁকে বসে, এবং ছেলেটিও বেঁকে বসে, মানে তিয়াসের বাবাও বেঁকে বসে, কারণ তার জীবনের প্রথম প্রেম ছিল তিয়াসের মা, তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না। ও বলেছিল আমি নিজে রোজগার করি, আমি যদি করতে পারি, তাহলে আমি যদি তোমাদের দুজনকে টানতে পারি, যেহেতু তার বাবা ছিল না, মানে তিয়াসের দাদু ছিল না,
সেহেতু সে চাকরিটা পায় ইয়েতে। তা সেইখান থেকে উনি বলে তোমাদের দুজনকে যদি আমি ভরণ পোষণ করতে পারি, আমি আমার প্রেমিকাকেও ভরণ পোষণ করতে পারবো, আমি ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। ছেলেকে গলাতে পারলো না। এরপর কি করলো, বিয়ে হলো কিরকম, ছেলের বাড়ি থেকে কেউ রাজি ছিল না। তার সেই এতটা তার ঠাকুমা পিসি হয়ে গেছিল যে তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস আমরা তাহলে সুইসাইড করবো। লুকিয়ে বিয়ে করতে হয়েছে, কিন্তু তিয়াসের মামার বাড়ির লোকজন জানতো, তারা অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবে বিয়েটা দেয়। বিয়ে হওয়ার পর এবার দেখলো যে বিয়ে তো হয়ে গেছে, তো আর ছাড়ানো গেল না একে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা মানে নাকটাকে সোজাভাবে না ধরে নাকটাকে ঘুরিয়ে নাক ধরবো। ঠিক আছে, ঘুরিয়ে নাক ধরতে গেলে তোমাকে কি করতে হবে, ওই ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র মন্ত্র এইসবের দিকে যেতে হবে। প্রথমে ওনারা গেলেন হচ্ছে তোমার ইয়ের কাছে, একটা মানে ব্যারাকপুরেরই একজন চেনাশোনা ইয়ের কাছে গেছিলেন। ওইখানে গিয়ে প্রথমে চেষ্টা করা হয় আমার মাকে পাগল মানে তিয়াস বলছে, তিয়াসের কথাতেই আমি কিন্তু বলছি, ঠিক আছে, তিয়াসের কথাতেই বলি, আমার মাকে পাগল বানানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটাতেও সফল হয় না। তারপরে যথারীতি আমি হই, মানে তিয়াস বলছে আমি হই। তিয়াস হওয়ার পর তোমার শুরু হয় যে তিয়াস বলছে যে আমি যে তোমার ইয়েটা করব, যে আমি যখন হই তখন আমি কিন্তু বাইরে, তখনও কিন্তু আমার মা বাবাকে ঠাকুমা আর পিসি মেনে নেয়নি, তখনও তার পিসির কিন্তু বিয়ে দিতে পারেনি, বিয়ে হয়নি আর কি, মানে রাজি হচ্ছিল না। এবার যথারীতি ভাইয়ের ইয়েতে গেল, আমি হলাম। আমি হওয়ার পর হঠাৎ করে যখন পিসির বিয়ে হয়ে যায়, পিসির বিয়ে হয়ে যাওয়ার পর যখন ঠাকুমা একা হয়ে যায়, তখন তিয়াসের মা বাবাকে বলে আমি তো এখানে একা হয়ে পড়েছি, তুই কিন্তু এবার মানে তিয়াসের মাকে নিয়ে আয়। তাকে কিন্তু আজন্ম কাল তিয়াসের মা বলেই কাটিয়েছে, নট বৌমা। ঠিক আছে, বৌমা বলে আজ পর্যন্ত তাকে স্বীকৃতি দেওয়া হয়নি, যদিও তার ঠাকুমা গত হয়ে গেছেন। তারও যে পিসি রয়েছে তিনিও কিন্তু কোনো স্বীকৃতি দেননি। ঠিক আছে, গেল ওই পর্যায়ে। এবার মেয়েটিকে নিয়ে আসা হলো বাড়িতে, যখন ওরা এলো, আসার পর থেকে তিয়াস আর তিয়াসের মায়ের জীবনে আমূল পরিবর্তন হয়ে গেল। কি হলো, যে তিয়াসের বাবা তিয়াস আর তিয়াসের মাকে চোখে হারাতো, তারা দুজন হয়ে গেল মা আর বউ হয়ে গেল, মেয়ে আর বউ হয়ে গেল চক্ষুশূল। ঠিক আছে, এবং ওরা হয়তো মা মেয়ে হয়তো কোনো কিছু করছে না, ঠিক আছে, দিদির মা আর দিদির মা বলতে তার ঠাকুমা এতটা ব্রাহ্মণ হয়ে, এতটা কি বলবো, যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে ইচ্ছা হচ্ছে আমার তাদের জন্য। হ্যাঁ, তারা এতটাই বাজে ব্যবহার করতো, এবং তন্ত্র মন্ত্র পুজো আশ্রা দিয়ে তার বাবার ব্রেনটাকে এতটাই খারাপ পর্যায়ে করে দিয়েছিল না, এখনো অবধি সে কিন্তু রেহাই করতে পারেনি। তার বাবাকেও পারেনি, আস্তে আস্তে তার মাকেও পারেনি। ঠিক আছে, প্রথমে ওদের মেয়েকে কি করলো, প্রথমে বাবাটাকে সরানোর পর কাজ করলো হচ্ছে মায়ের। ঠিক আছে, তিয়াসের মা কখনোই হাট্টা কাট্টা টাইপের ছিলেন না, উনি ছিলেন হচ্ছে একদম নরম সরম শান্ত স্নিগ্ধ একটা মানুষ। এবার কি করলো, আমরা কি ভাবি যে আমি যেহেতু মা হয়েছি, এখন আমি রিয়েলাইজ করি আমার থেকেও বা আমার বরের থেকেও কষ্ট যদি কিছু হয় আমরা সয়ে নেব, কিন্তু আমার সন্তানের যদি কেউ ক্ষতি করতে আসে আমি কিন্তু সেটা সইব না, আমি কিন্তু তার প্রতিবাদ করবই। ঠিক আছে, আমি আমার বাচ্চার জায়গায় কোথাও আমি স্যাক্রিফাইস করতে রাজি নই বাচ্চার জন্য। ঠিক আছে, তা এবারও কি করলো, ওরা ভাবলো যে এই স্বামী স্ত্রীকে একমাত্র জব্দ করা যায় ওদের মেয়েকে যদি আমি ক্ষতি করতে পারি।
এবং রীতিমতো ক্ষতি করা স্টার্ট করে দিল। মেয়েটি যখন ক্লাস 3-4 পড়ে, ঠিক আছে, 3-4 পড়ে। মেয়েটি প্রথমে খুব ভালো ছিল, ঠিক আছে, পড়াশোনায় ভালো ছিল, ফার্স্ট সেকেন্ড হতো। সেই মেয়ে যখন ক্লাস 8 পড়ছে তখন তার এতটা রেজাল্ট খারাপ হয়, মানে প্রায় ফেল করে একদম, মানে মার্কে পাস করে সে। এবার স্কুলের আন্টিরাও অবাক হয়ে যায় যে মেয়ে এত ভালো রেজাল্ট করতো, যে মেয়ে টপ ছিল, সেই মেয়ে কি করে হঠাৎ করে 8 পর থেকে এরকম হয়ে যেতে থাকে। তার পড়াশোনায় মন নেই, তার শুধু আজে বাজে চিন্তা। সে তার প্রেমও আসে জীবনে 8 পর, তার মেয়েটার প্রেম আসে একটু, যাই হোক টিনেজ টাইপে একটু উড়ু উড়ু মন সবাইয়েরই থাকে, মেয়েটারও হয়েছিল। মেয়েটার প্রথম প্রেম এলো, তার মধ্যে তার পিসির তো বিয়ে হয়ে গেছে, পিসির মেয়েও হয়ে গেছে। আমরা কি করি, আমি যেহেতু মা, আবার তোমরাও বেশিরভাগ মা বাবা হয়ে গেছো, বা তোমাদের মা বাবা দ্বারাই বললি, নিজের সন্তানের থেকে নিশ্চয়ই আমার দিদির যে সন্তান রয়েছে বা মামাতো দিদিদের যে সন্তান রয়েছে, আমার সন্তানের প্রতি যা টান থাকবে, নিশ্চয়ই আমার দিদিদের, সে যতই নিজের দিদি হোক না কেন, তার দিদির মেয়ের প্রতি নিশ্চয়ই আমার অত টান থাকবে না? টান থাকবে অবশ্যই। মামা ভাগ্নির টান অসম্ভব রকমের, সেটা আমার নিজের মামাদের দেখে বুঝি। কিন্তু আমার মামাদের, বা বলতে গেলে কি বলবো, আমার নিজেকে দিয়ে বলি, আমার নিজের মামাদের আমার প্রতি যা টান আছে, নিশ্চয়ই তাদের মেয়েদের প্রতি ওই টানটা থাকবে না, এক্সট্রা আরো বেশি কেয়ার থাকবে। কিন্তু আমার তিয়াস বলছে, কিন্তু আমার ক্ষেত্রে তা ছিল না, ঠিক আছে। সর্বপ্রথম সব দিক দিয়ে, প্রত্যেকটা দিক দিয়ে তার পিসি আর পিসির মেয়ে প্রায়োরিটি পেয়ে গেছে। তার বাড়িতে প্রথম কম্পিউটার এসছে তার মেয়ের জন্য, নট তিয়াসের জন্য, ঠিক আছে। তাকে কিনে দেওয়া হয়েছে প্রথম মোবাইল ফোন, তাকেই পিসির মেয়েকে কিনে দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি। তার জন্য জামা কাপড় আগে, সবার আগে পিসির মেয়েকেই দেওয়া হবে, তার মেয়ের জন্য না। এখনো অব্দি কন্টিনিউয়াসলি তারা এখনো রাজ করে যাচ্ছে। যাই হোক, এই ঘটনাটা গেল। ঘটনাটা যাওয়ার পর, এরপরে যখন সে প্রেমের লাইফটা মানে একটু একটু করে ফিরে পাচ্ছে, একটু প্রথম প্রেম যখন আসে তখন একটু তো যখন আসে ছিল, এবার সবাই তো হয়। এবার তুমি ভাবো না, যখন প্রথম প্রেম এলো, আসার পর তুমি দেখলে যে তোমার প্রথম প্রেমটা এসছে, বেশ কিছু বছর, মানে 1-1.5 বছর চলার পর হঠাৎ একদিন তোমারই ফোন থেকে তোমারই ওই পিসির মেয়ে তোমারই লোচ্ছা বয়ফ্রেন্ডের সাথে প্রেম আলাপ করছে, তখন তোমার মনের অবস্থাটা কি হয় বলো? সারা জীবন ওই মেয়েটি, তিয়াস বলছে, ওই মেয়েটি চেয়েছে আমার জীবনে যা কিছু ভালো হবে সব কিন্তু আমার ওই পিসির মেয়েটি চাই, সবার আগে ওই মেয়েটি চাই, ঠিক আছে। এবার তার প্রথম বয়ফ্রেন্ডও খুব একেবারে খুব, মানে কি বলবো, ক্যারেক্টার সার্টিফিকেট লিখে দেওয়ার মতন ব্যাপার ছিল তো প্রথম প্রেমটা। ওর জন্য ওর বোনের সাথেও প্রেম করেছিল, যদিও তার পরবর্তীকালে ওর প্রেমটা ভেঙে যায়। এরপরে মেয়েটির ক্লাস 12-এ বিয়ে হয়, ঠিক আছে। ও আবার সেকেন্ড প্রেমে পড়ে, সেকেন্ড প্রেমে পড়ার পর ক্লাস 12-এ বিয়ে হয়ে যায়। ছেলেটি ভালো চাকরি করে, বাইরে থাকে। মেয়েটিকে বিয়ে করার পর বাইরে নিয়ে যায়, ঠিক আছে। বাইরে নিয়ে গেল, 6 মাস খুব ভালো থাকলো। 6 মাস থাকার পর তোমার ওরা যখন বাড়িতে আসে, যেহেতু বিয়ের পরপরই একদম 1 সপ্তাহের মধ্যে ওরা বাইরে চলে গেছিল, বিয়ের পর 6 মাসের মাথায় ওরা আসে, এবং 6 মাসের মাথায় ওরা আসার পর ওই পিসি নেমন্তন্ন করে, পিসির বাড়িতে আরো আত্মীয় স্বজনরা নেমন্তন্ন করে, তারা যায়, তাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়। এরপর থেকেই মেয়েটার আসল হচ্ছে ঘটনাটা শুরু, ঠিক আছে। আগে তো যা করে গেছে বাড়িতে, মা বাবা, তার আগে বলে রাখছি, বিয়ের আগে এমন একটা পর্যায়ে ওর মা বাবা হয়ে গেছিল যে মেয়েটার খাবার তার মামার বাড়ি থেকে খাবার আসতো, তার দিদিরা পাঠাতো,
তার দিদিদের মামার বাড়ির দিদিদের বিয়ে হয়ে গেছিল, তার দিদির বাড়ি থেকে আসতো, তার মামার বাড়ি থেকে খাবার আসতো, কিন্তু নিজের বাড়িতে তার মা বাবা খেতে দিত না। তার কিন্তু কোনো কিছু নেই। সে পড়াশোনায় খারাপ হয়েছে, তার প্রেমিক চলে গেছে, তা কিন্তু কোনো ব্যাপার নেই। কিন্তু কেন খেতে দিত না ওরা কিন্তু জানে না, বা আমিও জানি না। তিয়াস বলছে আমিও জানি না। এবার যথারীতি তো বিয়েটা হলো। বিয়ে হওয়ার পর 6 মাস বাদে ওরা যখন গেল, 6 মাস যাওয়ার পর ও এখান থেকে যখন বাপাস ওই বাড়ি গেল, বাড়ি যাওয়ার পর যে ছেলেটি ওকে বিয়ে করার জন্য এত উতলা, তার বাবার দিক দিয়ে বাবার প্রবলেমটা ছিল, কিন্তু আর অন্য কোনো শ্বশুর বাড়িতে আর লোকের প্রবলেম ছিল না, শুধু শ্বশুরের প্রবলেম ছিল। তা ওই ইয়ে ছাড়া ও যখন স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিল, না ওকেও আমি ভালোবাসি, ওকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবো না, ঠিক যেমন ওরা মানে তিয়াসের বাবা তিয়াসের মায়ের জন্য করেছিল, ওই মেয়েটিও তাই। এবার তারা বিয়ে হয়ে যায়, কিন্তু যখন ওরা বাইরে চলে আসে, একা থাকতো তো ওরা দুজনে, তারপর থেকেই ছেলেটির মধ্যে আশ্চর্য রকমের প্রত্যেকটা জিনিসে মানে আমূল পরিবর্তন মেয়েটি লক্ষ্য করে। কিরকম? খুঁটিনাটি বিষয়ে মেয়েটিকে মারধর করা শুরু করে। কিরকম মারধর? মাথায় বিয়ারের বোতল ফাটিয়ে দেওয়া, নাক ফাটিয়ে দেওয়া, হাত ভেঙে দেওয়া, এমনকি 3 তলা থেকে 2 তলায় ধাক্কা মেরে ফেলে দেওয়া পর্যন্ত। এবং তার তিয়াসের কথায় আসি, তিয়াস বলছে আমার যেহেতু ঊর্জাটা বলো বা আমার মানসিক দিকটা বা ইয়ের দিকটা হয়তো অনেকটা স্ট্রং, আমি কোনো কারুর ক্ষতি করিনি, ভগবান হয়তো সেইভাবেই আমাকে হেল্প করেছে। এবার যথারীতি মার খেতে খেতে ও বলছে এমন একটা সময় হয়েছে দিদি, আমি তোমাকে বলছি যে রোববার আসলেই না আমার ভয় লাগতো, যেন চোরের মার খেতে হবে আমাকে। ও যে সোসাইটিতে থাকতো, ওর আশেপাশের লোক এসে ওকে বাঁচাতো, মেয়েটিকে বাঁচাতো, এমন কি তারা পর্যন্ত পুলিশে যাওয়ার হুমকি দেয় যে তুমি যদি এই মেয়েটিকে না মারছো এত ভাবে, আমরা পুলিশে কমপ্লেন করব, সেই পর্যায়ে যায়। কিন্তু মেয়েটির মা বাবার তার কোনো হেলদোল থাকে না। সে সবসময় বলতে থাকে আমার মেয়ে খারাপ, তাই আমার মেয়ে মার খেয়েছে। এটা কোনো কথা? আমার মানে তোমরা ভাবো না, আমি নিজে ভাবি যে একটা মেয়ে মার খাচ্ছে, তার মা বাবা কখনো এসে বলছে না যে আমার মেয়ের কি দোষ আছে, আমার মেয়ে কি এমন করেছে যে তুমি ওকে এরকম ভাবে চোরের মার মারছ। তারা কিন্তু কোনো প্রতিবাদ করেনি, আজও অব্দি করে না। মেয়েটার প্রায় 12 বছর বিয়ে হয়ে গেছে, মেয়ে আজও কিন্তু কোনো প্রতিবাদ তার বাপের বাড়ি থেকে আসেনি। এবার যথারীতি তার 3 বছর 3.5 বছর বাদে তার একটা ফুটফুটে সন্তান আসে। সন্তান আসার পর এবার দেখছে যে না, এইভাবেও তো আমরা ওকে ঠিকভাবে ইয়ে করতে পারলাম না। ওরা তখন ঠিক করলো মামা মামিকে নিয়ে ওরা কামাখ্যা ঘুরতে যাবে। এবং বলে রাখি, কামাখ্যায় কিন্তু পিসির আদি শ্বশুর বাড়ি, ওখানে তার দেওররা ভাসুররা তাদের ছেলে মেয়েরা ওখানেই বাস করে। নিয়ে যাওয়ার পর ঘুরে আসার পর, কামাখ্যা থেকে ঘুরে আসার পর কি এমন হলো, মেয়েটির সাথে মেয়েটির মা বাবা একদমই কথা বলা বন্ধ করে দিল। মেয়েটি যদি ফোন করতো মা বাবাকে, তিয়াস যদি তার মা বাবাকে ফোন করতো, তারা বিভিন্ন অছিলায় কথা বলতো না। যদিও বা ফোন ধরে ফেলতো, তারা বিভিন্ন অছিলায় ফোনটাকে রেখে দিত। মেয়েটিকে পুরো একা করে দিল। মেয়েটি কিন্তু তখনও বুঝতে পারছে না যে মেয়েটির কি হতে থাকছে। তার মধ্যে তো মারধর আছেই। তারপরে তার শ্বশুর শাশুড়িকে আনা হয় এখানে বাইরে নিয়ে আসার পর শাশুড়ির যখন ক্যান্সার ধরা পড়ে, তিনি আবার কলকাতায় ব্যাক করেন ওখানে ট্রিটমেন্টের জন্য। তার মধ্যেও কিন্তু তার অত্যাচার কিন্তু কোনো কম হয়নি। সে ড্রিঙ্ক করতো, ড্রিঙ্ক করেই যদি মারতো, কিন্তু সবসময় তো সে 24 ঘন্টা তার বর ড্রিঙ্ক করতো না, ঠিক আছে? 24 ঘন্টা ড্রিঙ্ক না করলেও কি হবে? যদি না করে, ড্রিঙ্ক করলে আলাদা ব্যাপার ছিল, তার মাথা খারাপ হয়ে গেছে এইটা বলা যায়, কিন্তু ড্রিঙ্ক না করেও তাকে কিন্তু অসম্ভব অত্যাচার করতো।
এমন ভাবে তার ঠোঁট ফাটিয়ে দেওয়া হয়েছিল, ঠোঁটে কিন্তু তার সেলাই করতে হয়েছে। ঠিক আছে, এবার যথারীতি যায়। এবার ও খেয়াল করছে বাচ্চার যখন 3 বছর বয়স হয়েছে, তখন কিন্তু দেখছে মেয়েটি কিন্তু আমার মতনই সেই মোটা সোটা, মানে আমি 70-75 কিলো ওজনের না হলেও আমিও মোটা। হ্যাঁ, তখন তিয়াসের বাচ্চা হওয়ার পর ওজন ছিল প্রায় 75 কেজি। ঠিক আছে, ওই 75 কেজি ওজন থেকে এক ঝটকায় প্রায় 7 মাসের মধ্যে ও কিন্তু ইয়েতে চলে এলো, ওর ওজন চলে এলো 38 কেজিতে 6 মাসের মধ্যে। না ও ডায়েট করেছে, না ও কিছু করেছে। ঠিক আছে, ও কিন্তু কিছুই করেনি, ডায়েট করেনি, কোনো ইয়ে করেনি। বাচ্চাকে সামনে তো জিম টিম করা সম্ভব হয় না। তা ওর যখন এই অবস্থা, এবার ও যে সোসাইটিতে থাকতো ওই সোসাইটিতে কিন্তু প্রচুর মানুষ, যেহেতু বহুদিন ধরে আছে, বাচ্চাটা ওখানেই হয়েছে। তা মেয়েটিকে কিন্তু ও ভালোবাসতো, সে কিন্তু সদা হাস্যমুখ। তিয়াস কিন্তু সত্যিই সদা হাস্যমুখ আমার বন্ধুটি। ঠিক আছে, মানে তার সাথে সে অন্তত তার পেছনে কাঠি না মারলে সে কারুর কাঠি করতে যায় না, মানে সে তার নিজের মতনই থাকে। সে একটা নিজের জগৎ আছে, গান বাজনা করে, ওইখানে ওর মতন থাকে, যার জন্য সোসাইটির হেল্পটাও পায় ভালো মতন ভাবে। তা এবার সোসাইটির একটা আন্টি আছে, ওই আন্টিটার সাথে যখন দেখা হয়েছে, আর বলতে থাকি যখন ওই তিয়াসের তার আগের ঘটনাগুলো বলি ওকে ধীরে ধীরে। তো যখন তিয়াস আসছে, তিয়াস বলছে আমার হঠাৎ করে না, যখন ওর শাশুড়িও কাম ব্যাক করে, ওখানে শ্বশুরও রয়েছে, শ্বশুর শাশুড়ির সাথে কিন্তু কোনো খারাপ সম্পর্ক নয়, তারাও যথেষ্ট, বৌমার যখন ছেলে বৌমার মধ্যে ঝগড়া বাঁধতো কোনো ইয়ে ছাড়াই, কোনো কারণ ছাড়াই, তখন কিন্তু বৌমাকেই সাপোর্ট করতো। শ্বশুর শাশুড়িকে নিয়ে কিন্তু কোনো প্রবলেম ছিল না বৌমার, যত প্রবলেম ছিল ওই বরটাকে নিয়ে। এবার যখন ইয়ে করা হয়, যখন ওই তোমার ওই মেয়েটি বলছে আমার বাচ্চা যখন তোমার কেউ নেই, শাশুড়ি হয়তো নিচে বসেছে, নিচে পার্কে গেছে বসতে, শ্বশুর হয়তো বাচ্চাটাকে নিয়ে বেরিয়েছে, ওর মনে হতো ওর চারিদিকে না ওই শ্বশুরের গলা পাওয়া যাচ্ছে, মনে হতো বাচ্চা যেন হামাগুড়ি দিয়ে এদিক থেকে ওই দিক বেরিয়ে যাচ্ছে, বা শাশুড়ি ওকে ডাকছে। ও কিন্তু এক এক সময় এরকম হতো তিয়াসের, ও কিন্তু সারাও দিয়ে ফেলতো, কিন্তু পরে ওর মনে হতো আরে বাড়িতে তো কেউ নেই, কেন সারা দিচ্ছে, কাকে সারা দিচ্ছে। ও কিন্তু বারবার বলতো আমি কিন্তু অবয়ব দেখতে পেতাম। অবয়ব বলতে শুধু কালো রঙের মনে হতো, কে চোখে মানে মনে হতো না কে চোখের সামনে স্যাট স্যাট করে চলে যায়, ওরকম মনে হতো ওর। এবার বলি, এবার এই ঘটনাটা হলো, ও প্রায় এরকম অনুভব করতো। আর একটা জিনিস ও খেয়াল করলো যে ও হচ্ছে তারামার প্রচন্ড ভক্ত। ঠিক আছে, তারামার প্রচন্ড ভক্ত। ও কি করলো, ও যখনই খেয়াল করতো, ও যখনই পুজো করতে বসতো বা ঘরের ধূপ ধুনো জ্বালাতো, ওর সাথে কিন্তু আরো বাজে, ওর মানে যখনই দেখাতো তখনই কিন্তু ওর স্বামী এসে ওকে মারধর শুরু করতো। সে মারধর কাকে বলে, সে বৌমাকে বাঁচাতে গিয়ে এরকম হয়েছে, বৌমাকে বাঁচাতে গিয়ে শ্বশুর শাশুড়ি মানে তার ছেলেটির মা বাবা পর্যন্ত মার খেয়ে গেছে। ঠিক আছে, এরকম ব্যাপার। তা এরপরে যখন ও এরকম রোগা হয়ে যাচ্ছে এবং চোখ মুখ পুরো কালো হয়ে গেছে, সে যথারীতি ফর্সা, সে কিন্তু আমার থেকেও ফর্সা তিয়াস। ওই তিয়াস এত ফর্সা, সে যখন কালো হয়ে যাচ্ছে রীতিমতো, যে আমরা ওকে দেখেছি যে কি রে তোর কি রূপ ছিল, কি হয়েছে তোর, এটা তার কিন্তু রূপ হয়ে যাচ্ছিল। ঠিক আছে, তা থ্যাংক ইউ, জয়েন করলাম, থ্যাংক ইউ, একটু শুনে নিও রেকর্ডিংটা। তারপরে তিয়াস বলছে যে আমি যখন এরকম অবস্থা, তখন ওই আন্টিটার সাথে দেখা হয়। আন্টি তখন বলছে যে তোর নিশ্চয় এমন কিছু হয়েছে যেটা তুই ডাক্তার ছাড়াও তোর অন্য কিছু হয়েছে। এবার ও তখন বলছে কেন আন্টি তুমি এই কথা বলছে না, তোকে আমি যেটা 7-8 বছর আগে দেখেছিলাম এর সাথে আমি মেলাতে পারছি না, তোর অন্য কিছু হয়নি। ঠিক আছে, এরপরে ও ঠিক আছে বলছে যে তুই না অন্য কোনো জ্যোতিষী বা কোনো গুণিন বা কোনো তান্ত্রিককে তুই দেখা।
এবার ও তো ওইসব মানে না তিয়াস, যে আজকালকার 2020 দাঁড়িয়ে 2021 দাঁড়িয়ে সেইগুলো কি করে মানবে, ঠিক আছে? না সরি 2020 না, 2015, 16, 18, 19 নাগাদের কথা বলছি এই ঘটনাটা। তা এবার ওই আন্টি বলছে ঠিক আছে আমার একজন গুরুদেব আছে, তুই একটা কাজ করিস, ওই গুরুদেবকে আমি ডেকে পাঠাচ্ছি, আমার কিন্তু তোকে ভালো মনে হচ্ছে না। এবার যথারীতি গুরুদেবকে উনি জানান, বলে না যে তুমি ভালো মানুষের পেছনে, হ্যাঁ তুমি যদি কারোর ক্ষতি না করো, যদি তুমি ভালো মানুষ হয় নিশ্চয়ই ভগবান তোমাকে হেল্প করবে। ভগবান হয়তো ত্রিশূল নিয়ে বা ওই 10খানা হাত নিয়ে মা দুর্গা কালী এসে দাঁড়াবে না, কোনো মানুষের দ্বারাই তোমার উপকার হবে। সেই সেই ইতিহাসের জীবনে সেই ভগবান রূপী ওই আন্টিটা এসছিল বলে আজ সে কিছুটা সুখের মুখ দেখতে পেরেছে এবং তার প্রবলেমটা অনেকটা সলভ হয়ে গেছে। মানে অনেকটা বলবো না, প্রায় মানে 100%ই সলভ হয়ে গেছে। এবার বলছি যে আন্টিটাকে দেখা হয়েছে, আন্টিটা এবার গুরুদেব এসছেন যিনি, এবার গুরুদেব এসছে, গুরুদেব আসার পর ওনাকে তো ফোনে আগেই জানানো হয়েছে এবং গুরুদেব বলে আমি ওই মেয়েটিকে দেখতে চাই, মানে তিয়াসকে দেখতে চাই। তিয়াস গেছে, তিয়াস বলছে আমি যখন এবার আন্টিদের ঘরে গেছি, আন্টিদের ঘরে গিয়ে সবে ঢুকেছি এবং দেখি ওই মহারাজ বসে আছেন, আমি ওনাকে গিয়ে প্রণাম করি। প্রণাম করার পর উনি বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকে, ঠিক আছে? উনি কি দেখেন আমি জানি না, আমার মুখের দিকে তাকিয়ে থাকে। আমার মুখের দিকে তাকিয়ে থাকার পর উনি বলেন, আমি কিন্তু এটা তিয়াসের জবানবন্দিতেই বলছি ঘটনাটা, হ্যাঁ। তাই এবার বলছে আমার মুখের দিকে তাকিয়ে থাকে, তখন বলে আচ্ছা মা তোমার এই বাচ্চাটা হলো কিভাবে বলো তো, এ তো তোমার সাক্ষাৎ ভগবানের আশীর্বাদ। ও তখন অবাক হয়ে যায়, বলছে তোমার বাচ্চা ঠিক আছে? হ্যাঁ। ও তখন বলেছে হ্যাঁ আমার বাচ্চা সুস্থ সবলই রয়েছে, তবে একটু ভোগে আর কি। তা বলছে তোমার তো বাচ্চা হওয়ারই কথা না। ও আরেকটু চুপ করে থেকে বলে কেন এই কথাটা বলছে? তখন বলছে তোমার তো বাচ্চা হওয়ারই কথা না, তোমাকে তো পুরো বেঁধে রেখেছে জিনিসটা থেকে, তোমার তো আর কিছু দিনের মধ্যে তোমার মৃত্যু আসন্ন, যে আমি দেখতে পাচ্ছি তুমি হয়তো হার্ডলি আর 1 মাস তুমি বাঁচবে। তুমি ভাবো একটা মেয়ের কাছে যার বাচ্চা রয়েছে অতটুকু একটা 4-5 বছরের বাচ্চা, তাকে ছেড়ে তার মাকে বলছে যে 1 মাসের মধ্যেই তুমি মরে যাবে। তখন না ওই কাকিমা মানে যে আন্টিটা ছিল সেই আন্টিটা বলছে যে আপনি কিছু করুন গুরুদেব, আমি এই মেয়েটিকে বাঁচাতেই হবে। দেখুন ও মা বাবার একমাত্র মেয়ে, হ্যাঁ। বলছে না ওকে আমার পক্ষে বাঁচানো তো সম্ভব না, কিন্তু আমি যেটুকু বুঝতে পারছি ওর ঘনিষ্ঠ খুব কাছের লোকই কিন্তু ওর ইয়ে করেছে, যার জন্য ও কিন্তু ওর বাপের বাড়ি থেকে ডিটাচড হয়ে রয়েছে এখনো অব্দি। ও যে কষ্ট করছে, ও যে বলছে ও যে আমি দেখতে পাচ্ছি ওর ইয়েতে যে ওর কিন্তু মৃত্যু আসন্ন, আমি কিন্তু কিছু করতে পারবো না। ও যখন ঢুকলো, আর একটা কথা বলেছিল, ও যখন ঢুকলো ওর পেছনে আমি কিন্তু একটা কালো ছায়া দেখতে পেয়েছি যেটা ওকে ঘিরে রয়েছে এবং এখনো অব্দি ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে, যেটা তোমরা কেউ দেখতে পাবে না, আমি দেখতে পাচ্ছি। তা এবার যথারীতি তো ওই আন্টি বলে যে তুমি তাহলে গুরুদেব আপনি একটু আমার উপকার করে দিন, এই মেয়েটিকে বাঁচাতে পারলে তো ইয়ে হয়, খুব ভালো হয়, কারণ এইটুকু বাচ্চা মেয়ে বুঝতেই পারছেন অল্প বয়সে বিয়ে হয়ে গেছে। তখন উনি বলেন হ্যাঁ আমার চেনাশোনা একজন অঘরী আছেন, ওনার কাছে উনি নিয়ে যান, ওনার কাছে যেতে বলেন প্রথমে। তা এবার তো ওই মেয়েটির পক্ষে তো ওর বাচ্চা কাচ্চা ছেড়ে ফেলে সম্ভব না, তা উনি তখন বলেন ফোনে ফোনে যোগাযোগ করিয়ে দেন। ফোনে ফোনে যোগাযোগ করায়, যোগাযোগ করার পর ইভেন উনি যখন আমাকে ভিডিও কলে দেখছে, দেখার পর উনি কিন্তু একই কথা বলেছেন যে তোমার ভাই বাচ্চা হলো কি করে মা, তোমাকে তো পুরো বেঁধে রেখেছে প্রথম থেকেই, তুমি তো প্রচুর মার খাও সারাদিনে। উনি কিন্তু জাস্ট ভিডিও কল করছেন, ভিডিও কলে উনি বলছেন তুমি, তার আগে কিন্তু ওই গুরুদেবকে কিন্তু ওরকম ভাবে বলা হয়নি যে অত্যাচার করা হয় ইয়ে করা হয়, কিন্তু বলা হয়েছে এরকম এরকম ইয়ে ছোটখাটো মারধর।
বলছে তুমি তো, আমি যতদূর শুনেছি তোমাকে অল্প স্বল্প মারধর করা হয়, কিন্তু না, আমি তো দেখছি তোমাকে প্রচন্ড মারা হয়। হ্যাঁ, এবং তোমার পেছনে যথারীতি ছায়া ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমি এইটুকু দেখতে পাচ্ছি, কিন্তু বুঝতে পারছি না এই ছায়াটা কিসের। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আজকে তো আমি দেখলাম। হ্যাঁ, তব চেষ্টা করব তোমাকে ইয়ে করার জন্য। তবে এইটুকু বলতে পারি যে তোমার কিন্তু মৃত্যু আসন্ন। তবে আমার যেটুকু বেস্ট আছে আমি সেইটুকু দিয়ে তোমাকে বাঁচাবো। এবার প্রায় 2 দিন কেটে যায়, 2 দিন 3 দিন হয়ে যায়। তারপরে উনি আবার ফোন করেন, আবার ফোন করে উনি বলেন, মা তোমার ভেতরের ঊর্জা বা তোমার ইয়েটা, তোমার আত্মাটা এতটা পজিটিভ যেটা কিনা অন্য কিছু ক্যাপচার করতে তোমাকে পাচ্ছে না। সেই কিন্তু তোমাকে ক্যাপচার করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কিছুটা ভগবানের আশীর্বাদ তোমার মাথার ওপর রয়েছে, বা কিছুটা তোমার ভেতরের পজিটিভনেসটা এতটা বেশি যেটা এতটা ক্ষতি করতে পারছে না। কারণ তোমার ওপর কিন্তু প্রেত চালনা করা হয়েছে, যেটা রক্ত চোষা প্রেত। তুমি যদি একটু ব্লাড স্যাম্পল চেষ্টা করো বা ব্লাড ইয়ে করো, তোমার কিন্তু রক্ত পাওয়া যাবে না, এবং হিমোগ্লোবিন খুব কমে গেছে তোমার। এবার ওর তো শুনে মাথায় ইয়ে হয়, ও তখন বলে তাহলে কি করা যায়? তখন বলে, তুমি যে ফ্ল্যাটটাই রয়েছে, এই ফ্ল্যাটটাতে কি পুজো করা আসা হয়েছে? আমি বললাম না, কারণ আমি নিজে ছিলাম না, আর আমার শাশুড়ি মায়েরও তখন ক্যান্সার ধরা পড়েছিল, আর ওর বাবা মানে আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড মিলে এই বাড়িটা দেখেছে। হ্যাঁ, বলছে তোমাদের ইমিডিয়েট সর্বপ্রথম একটা কথা বলি, যারা 3rd ফ্লোরে আমাকে বলেছিল ওই মহারাজ, যে 3rd ফ্লোরে যারা কেনে না তারা কিন্তু প্রচন্ড অশান্তি ভোগ করে। 3rd ফ্লোরটা কিন্তু খুব একটা শুভ জায়গা নয়। ঠিক আছে, তোমাদের যত তাড়াতাড়ি, আমি যেটা দেখছি, আমি কিন্তু বলিনি আমি 3rd ফ্লোরে থাকি, উনি কিন্তু নিজে থেকেই বলছেন যে 3rd ফ্লোরে থাকো, 3rd ফ্লোরও কিন্তু তোমাদের জন্য শুভ নয়। এবং যে ঘরটা রয়েছে সেই ঘরটাতেই পুরো কাজ করিয়ে রাখা হয়েছে, এবং সুদূর ওই কামাখ্যা থেকে এখানে প্রেত চালনা করা হয়েছে তোমার উপর। তারপর তো ওকে যথারীতি জব তপ করতে বলা হয়, ওর আরো পজিটিভনেসটাকে বলছে তুমি এতদিন বেঁচেছো, এটাই মানে ভগবানের আশীর্বাদ বা ভগবানের লীলা ছাড়া আর কিছু না। কারণ তোমার পরিকল্পনাই ছিল তোমাকে মেরে তোমার মা বাবার সম্পত্তি, তার ঠাকুমার যা যা আছে পুরো ওর মেয়ের নামে করার। আর তোমাকে যদি মেরে ফেলতে পারে সে, তাহলে তার মা বাবা কি হবে? একটা সন্তান হারিয়ে গেলে তার এমনিতেই তার দিদির মেয়ের প্রতি দুর্বলতা অনেক বেশি নিজের মেয়ের প্রতি থেকে। তা সেহেতু নিজের মেয়েকে যদি পথের কাটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আমার মামা মামি অবভিয়াসলি তার মেয়ের দিকে যাবে, এবং সমস্ত সম্পত্তিটাই তার হবে, মেয়েটার কিছু ইয়ে করা যাবে না, এবং যথারীতি সেই ইয়েটাই করে। এবার জেঠুও যথারীতি যজ্ঞ করা হয়, এবং ভিডিও কলের মাধ্যমেই করা হয়, আমি কিন্তু বাড়িতে আনতে পারতাম না। ঠিক আছে, ভিডিও কলের মাধ্যমে করা হয়, এবং বলা হয় তুই কিন্তু ইমিডিয়েট বাড়িটা ছেড়ে দিতে হবে তোমাকে। এবার যথারীতি তিয়াসদের তখন নিজস্ব ফ্ল্যাট কেনারও ইচ্ছা ছিল, তার আগে ওরা রেন্টে থাকতো, রেন্টে থাকার জন্য ওরাও নিজেরাও চেষ্টা করছিল, তো পছন্দ হচ্ছে না। জেঠু বলে আমি একটা ইয়ে করে দিচ্ছি যাতে তোরা ইমিডিয়েটলি ওই বাড়িটা ছাড়তে পারিস। ঠিক আছে, এবং আমি তোকে এইটুকু কথা দিচ্ছি যে তোর যা যা ক্ষতি করার চেষ্টা করেছে না, আমি কিন্তু আবার কিন্তু পাল্টা চালান করব। তোর মত থাক আর তোর মত না থাক, আমি কিন্তু পাল্টা চালান করব। ঠিক আছে, তা তিয়াস আর বললো যে আমি আর কি বলবো বলো। আমি তখন ওকে বললাম ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন তাই করবে। এবার ওকে তো যথারীতি ইয়ে করা হয়, মানে ধীরে ধীরে তো একবারে তো আর মন্ত্র দিল আর ইয়ে করা যায় না, অন্তত 3 মাস টাইম লেগেছিল ওকে ঠিক করতে, তিয়াসকে ঠিক করতে। বিশ্বাস করবে না, এই 3 মাসের মাথাতে আর কিন্তু ছেলেটি কোনো মদ খায়নি, 3 মাসে কোনো মদ খায়নি।
ঠিক আছে, নো ড্রিঙ্ক। যে দিনের পর দিন প্রত্যেক দিন মাল খাচ্ছে, অফিস থেকে ফিরে এসে মাল খাচ্ছে, যার বাড়ির ফ্রিজে মদ তার রাখা রয়েছে, সে 3 মাস মাল খেলো না এবং তার স্ত্রীর সাথে কিন্তু তার সম্পর্কটা আবার ইয়ে হয়ে যায়। এবং যথারীতি জেঠু মানে যে যিনি রয়েছেন ওনাকে উনি জেঠুই বলেন, ওখান থেকে উনি তাবিজ পাঠান, তাবিজ পাঠিয়ে ওনাকে নিজেকে আগে ইয়ে করেন এবং বলেন যে আমি কিন্তু এই সামনের যে অমাবস্যাটা আসছে ওই অমাবস্যায় পাল্টা চালান করব এবং পাল্টা চালান করলে তুই বুঝতেই পারবি কে করেছে না করেছে। তার আগে তো আমি জানতাম কিছুটা, তো আমাকে একটু আন্দাজ তো আছে কি করেছে না করেছে। ও তার আগে বলি না, সরি, তার আগে আমাকে জেঠু বলেছিল, মানে তিয়াস আমাকে বলছে যে জেঠু আমাকে বলেছিল, আচ্ছা তোর বাড়ির একটা ইয়ে গাছ আছে না, ওই টগর গাছ আছে না? ও তখন বলছে হ্যাঁ আছে। বলছে ওই টগর গাছের নিচে ঠিক 5 আঙুল বাদ দিয়ে 5টা আঙুল বাদ দিয়ে একটা গর্ত করবি। গর্তের মধ্যে দেখবি ওই গর্তে তোর বিয়ের সোলার মুকুট রয়েছে, ঠিক আছে, বরের সোলার মুকুট, বরের ওই টোপরের শোলা রয়েছে, ঠিক আছে, তোর জোরের যে কাপড়টা রয়েছে ওর কাটা রয়েছে, ওইগুলো তুই পাবি। ওইগুলো পেয়ে তোকে দেয়ার ওইখান থেকে গিয়ে তোকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। এবার সে যেহেতু বাড়ি থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকে, তার তো সম্ভব না, এবং বলেছিলে এইগুলো তোকে গঙ্গায় না ভাসাতে পারলে তোর কিন্তু কোনো উপকার হবে না। এবার ও তাহলে কাকে বলবে? ও তখন ওর মাকে সমস্ত কথা জানায়। ওর মাও প্রথমে বিশ্বাস করেনি ব্যাপারটা যে এরকম হতে পারে, কিন্তু ও যখন ওর মা যখন ওই জায়গাটায় খুঁজে পেয়ে ওই পায় গিয়ে তখন এবং গিয়ে ভাসিয়ে দিয়ে আসে, তারপরে কিন্তু স্বীকার করেছে যে হ্যাঁ, যে আমি পেয়েছি এইগুলো এবং সত্যি তোর জিনিসপত্র ছিল। তা এরপর তো জেঠু যথারীতি ওইগুলো বের করার পর আরো যাগযজ্ঞ করে, আরো কিছু মন্ত্রপাঠ ওকে নিজেও দেয়, দেওয়ার পর আরো যত ইয়ে হতে থাকে আস্তে আস্তে কাটতে থাকে এবং তার মাঝখানেই কিন্তু বাড়ি চেঞ্জ হয়ে যায়। বাড়ি একটা ফ্ল্যাট ওরা দেখে, এই ফ্ল্যাটটা কিন্তু পছন্দ হয় এবং উঠে যাবে এবার রেন্ট থেকে। গৃহপ্রবেশ হয়, ভালো করে গৃহপ্রবেশ করা হয় এবং গৃহপ্রবেশে ওই মহারাজেরই একজন যে শিষ্য রয়েছে ওই শিষ্যকে আনা হয়। ওই শিষ্যকে এনে পুরো বাড়িটাকে, পুরো ফ্ল্যাটটাকে বাঁধিয়ে দেওয়া হয় যাতে কেউ ক্ষতি না করতে পারে। এবং এইটুকু বলেছিল জেঠু যে তুই যেদিন চলে যাবি, লাস্ট যেদিন ওই বাড়ি থেকে যাবি, সেই দিনের মারটা তুই যদি সহ্য করে নিতে পারিস, হ্যাঁ, তোকে কিন্তু আর কোনোদিন সে মার দিতে পারবে না। এবার ও তখন তো যথারীতি, এবার কি হয়েছে, শ্বশুর শাশুড়িকে, শ্বশুরের বয়স হয়েছে, শ্বশুর যেটুকু পেরেছে করেছে, শাশুড়ি তো পারেই না, অসুস্থ তারা নতুন বাড়িতে এসে বসে রয়েছে, পুজো আশ্রা হয়েছে, তারপর প্যাকিং চলছে। এবং বিশ্বাস করবে না, মেয়েটি মুভার্স অ্যান্ড প্যাকার্স কে এনেছে, এনে নিজে হাতে ইয়ে করছে, ওরাও গোছাচ্ছে, ওদের দেখাশোনা করছে। যখন ওই রেন্টে তো আর একটা রেন্টের মানে ভাড়াটিয়া আসবে, তখন ওই দেয়াল ফেল না রং করা হচ্ছে, যেহেতু আমার ছেলে তখন আঁকি বুকি কেটেছিল হোয়াইটে, তো ওদের তরফ থেকেই আর দেয়ালটা রং করা হচ্ছে। বিশ্বাস করবে না, আমার তিয়াস বলছে আমার বর নিচ থেকে এলো, নিচ থেকে এসে ওই অত লোকের মাঝখানে, মুভার্স অ্যান্ড প্যাকার্স এর লোকরা রয়েছে, রঙের লোকরা রয়েছে, রঙের মিস্ত্রিরা রয়েছে, হ্যাঁ, অতগুলো লোকের সামনে আমাকে রীতিমতো মাটিতে ফেলে মেরে জুতো পেটা করেছে আমাকে। এবং ওই লোকগুলো এসে বলছে আপনি ভাবিকে মারছেন কেন? ভাবি কি করেছে? ভাবি তো এইখানে দাঁড়িয়েছিল, ভাবি কি করেছে? ভাবিকে কেন মারছেন? এরকম বলে কোন রকমে ইয়ে করা হয়। যখন পুরো প্যাক করে নতুন বাড়িতে আসে, তারপর থেকে ও 2022-এ আসে, তারপর থেকে কিন্তু আর কোনো প্রবলেম হয়নি ওদের স্বামী স্ত্রীর মধ্যে, বা ওই মারপিট দাঙ্গা কিচ্ছু হয়নি। এখন তারা ভালো রয়েছে।
আর একটা কথা, যখন ওই দ্বিতীয় চালানটা করা হয়, দ্বিতীয় চালানটা করার পর কিন্তু তার পিসির বড় ক্ষতি হয়ে যায়, যেটা ওর মেন একটা চাকরি করতো, ওই চাকরিটা চলে যায় এবং পিসে মশাই প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং পিসে মশাইও মারা যায়। তার সাথে পিসির শরীর খারাপ হতে থাকে। কিরকম শরীর খারাপ বলতে, মানে হঠাৎ হঠাৎ করে পায়ে ব্যথা, তার মাথা ঘুরিয়ে যাওয়া, হঠাৎ হঠাৎ করে, মানে কোনো থরলি ভাবে না, হঠাৎ হঠাৎ চলতে চলতে যাচ্ছে, যেতে গিয়ে অজ্ঞান হয়ে গেল, এরকম ব্যাপার। আর বলে রাখি, ওই যে কামাখ্যার যে মায়াংগ্রাম থেকে করা হয়েছিল, ওই মায়াংগ্রামের একজন সাধু ছিলেন, মানে সাধু কি অসাধু আমরা জানি না, এখন তো বলে মায়াংগ্রামে করা হয়নি, কিন্তু 2012 তো বিয়ে হয়েছিল মেয়েটার, 2013-তে কিন্তু তখনও কিন্তু ওই চর্চা হতো। হয়তো ওনার জানাশোনা কেউ ছিল ওখানে, উনি হয়তো ওনার ভাসুর বা ভাসুরের বউ দেওরের বউ কেউ হয়তো নিয়ে গেছিল বা জানাশোনা বলেই হয়তো করেছে। পরবর্তীকালে যখন দ্বিতীয় চালান হয়, তার বাড়িতে তো একদম মানে আর্থিক দিক দিয়ে বলো, মানসিক দিক দিয়ে বলো, শারীরিক দিক দিয়ে বলো, সব দিক দিয়ে তো শেষ হয়েছে। ইভেন নিজের মেয়ে পর্যন্ত এখন মায়ের বিরুদ্ধে, মানে আমার পিসির মেয়ে এখন পিসির বিরুদ্ধে গিয়ে একটা নন বেঙ্গলি ছেলেকে ভালোবাসে, তাকেই বিয়ে করতে চায়। যেহেতু পিসিরা আচার্য, তারা কিন্তু সে কিন্তু মানতে চায় না, তার এখনো ঝামেলা চলে যাচ্ছে, মেয়েও মানবে না, ও করবে মানে ও দেবে না, মেয়েও ওকে বিয়ে করবে। এখন দুজনের যুদ্ধ, ঝামেলা, অশান্তি বিভিন্ন চলে, মারধর, এমনকি মেয়ে মাকে মারে, মা মেয়েকে মারে, যেটা তিয়াস আর তিয়াসের মধ্যে চলতো। এবার বলছে যে, তখন বলছে যে আপনি যে চালানটা করলেন, তো আমি তো বুঝতেই পারলাম তার বাড়িতে এরকম অশান্তি হয়েছে, কিন্তু তা সেই সাধুটার কি হলো? বলছে সেই সাধুটার কামাখ্যাতে গেছিল, সেই কামাখ্যাতে গিয়ে কিন্তু খবর নেওয়া হয়েছে ওই যে মায়াংগ্রামে, ওখানের ওনার যে আরো শিষ্য কিশোররা রয়েছেন, ওখানে গিয়ে উনি যেমন নগরী প্লাস গিয়েও বটে, ওখানে গিয়ে ওনার যারা শিষ্য বলছে, খবর দেয় যে যেদিন আপনি মানে প্রেত চালনা করেছিলেন, মানে উল্টো চালান করেছিলেন, উল্টো চালান করার পরের দিন কিন্তু ওই যে সাধুটি রয়েছে, ওই সাধুটির গলা কাটা অবস্থায়, দুটো চোখ খোবলানো অবস্থায় বাড়ির মধ্যেই কিন্তু মৃত অবস্থায় পাওয়া যায়। কেউ ঘর ভেতর থেকে বন্ধ ছিল, পুলিশ আসে, পুলিশ কিন্তু কোনো ট্রেস পায় না কিভাবে তার মৃত্যু হয়েছে। বলছে পুরো গলাটা, বলছে বডিটা শুকিয়ে রাখা রয়েছে, পুরো গলাটা এখান থেকে কেটে দিয়েছে, পুরো এখান থেকে কেটে ওর বডির পাশে রাখা, আর চোখ দুটো পুরো খুবলে, কোটর থেকে মানে পুরো খুবলে নেয়া যাকে বলে চোখ দুটো। এই কিন্তু একটা করুণ ভাবে মৃত্যু তার হয়েছে। হয় সেই আমি বলি যে তিয়াসের হয়তো সাময়িক 2012 থেকে 2022 অব্দি হয়তো মেয়েটির খুব কষ্ট গেছে, মারধর, হয়তো স্বামীর মানে এটা হয় যে স্বামী স্ত্রীকে মারপিট করছে, কিন্তু সন্তানের সামনে তাকে মার খেতে দেখা বা সন্তানের সেই কষ্ট, তাকে থেকে ভয় পাওয়া, এটা কিন্তু ও নিতে পারতো না। ঠিক আছে, ওর হয়তো ঊর্জাটা খুব ভালো ছিল, খুব পজিটিভ ছিল, এবং ভগবানেরও হয়তো আশীর্বাদ ছিল বলে তিয়াস কিন্তু এই যাত্রায় বেঁচে গেছে। এখন তারা 2 বছর হলো খুব ভালো আছে, তাদের মধ্যে আর কোনো প্রবলেম নেই। তাই এই হচ্ছে আমার তিয়াসের ঘটনা। তিয়াসের বিবাহিত 10টা বছর ওর একমাত্র নিজের পিসি হিংসার জন্য কিন্তু শেষ করে দিয়েছিল। বলে না যে নিজের লোকেরা ছাড়া অন্য কোনো বাইরের লোকেরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করতে পারে না। এই হচ্ছে আমার বান্ধবী তিয়াসের ঘটনা। তো একটু বলো আমাকে কেমন লাগছে। কটা বাজে? আজকে একটা ঘটনা বলতে 10টা বেজে গেল। তাই একটু বলো আমাকে, ঘটনা কি শুনবে না আমি এখানেই আজকে একটা ঘটনা বলে শেষ করবো?
খুব সাংঘাতিক। হ্যাঁ দিদি, সত্যি সাংঘাতিক লেগেছে, এবং আমি নিজেও ওকে দেখেছি যে একটা মেয়ে হাট্টা কাট্টা, মানে তুমি ভাবো না, একটা 75 কেজি ওজন থেকে 38 কেজি ওজন হয়ে যাওয়া, তার চোখ মুখ মানে আলাদা এরকম কথা বলতো। তা আর একটা শুনবে বলছো? ঠিক আছে, তাহলে আর একটা শোনাই। আর একটা ঘটনা বলি, আমার সেজো মামার ঘটনাটা বলি। এটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং ঘটনা। একটু ধরো, একটু জল খেয়ে। এই ঘটনাটা আমার সেজো মামার জীবনে, শুধু সেজো মামার জীবনে না, তাদের আরো 5 বন্ধুর জীবনে ঘটে যাওয়ার ঘটনা। তখন আমার পরিচিত মহলেও এমন ঘটনা ঘটেছে। হ্যাঁ দিদি, অবশ্যই আমি নিজেও মানে আমার জীবনেও হয়েছে এটা, কোনো এক সময় বলবো ঘটনাটা। তা তোমার যে ইয়েটা হয়েছে, তোমার সেজো মামা তখন হচ্ছে নকশাল আমল, ঠিক আছে। এবার আমরা অনেকেই জানি, আমিও অন্তত জানি না নকশাল আমল কেমন ছিল, যা আমি নিজে শুনেছি আর কি। কানে নকশালরা নাকি খুব মানে খুন খারাপি এইসব করতো। নকশাল পিরিয়ড নাকি খুব একটা ভালো পিরিয়ড ছিল না নকশালটা। তা এরপর আমার মামার বাড়ি, আমি বলে রাখি, পিডাব্লিউডি ব্যারাকপুরের গান্ধীঘাট, ওই পিডাব্লিউডি কোয়ার্টারে আমার হচ্ছে মামার বাড়ি। তা আমার দাদু ছিল পিডাব্লিউডির ওভারসিয়ার। হ্যাঁ, সম্পত্তির লোভে মানে তিয়াসের মা বাবা কিন্তু আজও তারা ঠিক করতে পারেনি। মানে তিয়াসের মা বাবাকে এখনো কিন্তু ঠিক করা যায়নি। ওর ওপর কন্টিনিউয়াসলি কিন্তু তার মা বাবার ওপর কিন্তু কন্টিনিউয়াসলি তার পিসি করেই যাচ্ছে, ঠিক আছে। এবং নিজের পিসি ভাবো। যাই হোক, এবার সেজো মামারা যখন নকশাল পিরিয়ড, এবার যেহেতু গান্ধীঘাট, এবার বলে রাখি এটা যদিও আমার গান্ধীঘাট যখন তৈরি হয় তখন আমার দাদু ওই গান্ধীঘাটের যে ছিল তখন মেন ছিলেন। তা যেহেতু একটু চেনা পরিচিত, আর এখন যেটা গান্ধীঘাটের কোয়ার্টার রয়েছে সেরকম ছিল না। দাদু যখন প্রথম আসে তখন পিডাব্লিউডি থেকে বলা হয়েছিল যে আপনারা কোথায় থাকবেন, যেহেতু 10খানা ভাই বাচ্চা কাচ্চা নিয়ে এসছেন, আপনার স্ত্রীও মারা গেছে, তাহলে আপনারা একটা কাজ করুন, এই যে বাড়িটা রয়েছে, যে বাড়িটা ছিল হচ্ছে ব্রিটিশ আমলের বোম ঘর, ঠিক আছে, ওই বাড়িটাকে রেনোভেট করে ওরা দাদু থাকার ব্যবস্থা করে, ঠিক আছে। এরপর যথারীতি যেহেতু প্রোটেক্টেড এরিয়া, তোমরা সবাই জানো পুলিশ এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে ওই গান্ধীঘাটটি, তা যথারীতি নকশালরা অতটাও ওই এগুলো করতে পারেনি। মানে ওই ভেতর ঢুকে কোনো অত অত্যাচারও নকশালরা যেটা বাইরে করছিল ওই পুলিশ এরিয়ার জায়গাগুলোকে তো অতটা করতে পারেনি আর কি। এবার মামার 5 বন্ধু হচ্ছে হরিহর আত্মা, ঠিক আছে। 5 মামার হরিহর আত্মারা ঠিক করে 25শে ডিসেম্বর তারা চন্দননগর ঘুরতে যাবে। না সরি, চন্দননগর না, ব্যান্ডেল ঘুরতে যাবে, ব্যান্ডেল চার্চে যাবে। এবার ওরা তো যথারীতি বিকেলবেলা ব্যান্ডেলে গেছে, ব্যান্ডেল চার্চে গেছে, গিয়ে দেখে পিকে যখন ফিরে আসছে বাড়িতে, তখন হঠাৎ করে ওদের বন্ধুদের গ্রুপ যে 5 জন ছিল, 5 জনকে পুরো 6-7 জনের একটা দল ওদের ঘিরে ধরে এবং প্রত্যেকের হাতে রিভলভার। এবার ওরা তখন বুঝতে পারছে না, ওরা তখন ভেবাচাকা খেয়ে গেছে। ওরা তখন বলছে যে আপনারা 4 জন সরে দাঁড়ান, আপনাদের কোনো প্রয়োজন না, আপনারা চলে যান। আর একটা মামাকে আটকে রেখেছিল। ওই মামা তখন বলছে যে আমাকে কেন আটকে রেখেছেন, আমি তো এখানকার বাসিন্দা নই, আমি ব্যারাকপুরেরই বাসিন্দা, আমরা এখানে ব্যান্ডেল চার্চে ঘুরতে এসেছি এবং আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। ওরা কোনো কথাই শোনে না, একদম সামনে থেকে কপালে গুলি করে ওখানেই মেরে ফেলে। এবার বুঝতেই পারছো নকশাল আমল, সেই সময় আশেপাশে যত লোক ছিল ওই গুলির আওয়াজ শুনে তারা তো পালিয়ে গেছে এবং মামারা 4 জনে
হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তাদের সামনে তাদের বন্ধুর লাশ পড়ে রয়েছে। শুধু মাথায় গুলি করেনি, একটা বুকে করেছে আর একটা ঠিক কানের এইখানটা, কানের এই দিক থেকে পড়েছে, এই দিক থেকে বেরিয়ে গেছে। তা ওই দেখে আশেপাশের লোকজনরা তো ছুটে পেলায়, ঝাঁপও বন্ধ করে দেওয়া হয়, দোকান পাশাত ছোটাছুটি করতে থাকে। তার মধ্যে কেউ হয়তো পুলিশে খবর দেয়, পুলিশ আসে, পুলিশ এসে কিন্তু ওই 4 জনকে ধরে নিয়ে চলে যায়, আটক করে। এবার যেহেতু আমার দাদু তোমার ছিল, আটক করে মানে কি জিজ্ঞাসাবাদ, কেন, কে, কারা করেছে বা তোমরা নিজেরা করেছো কিনা, ওরা সমস্ত করে। এবার দাদু যেহেতু জানাশোনা পিডব্লিউডির অফিসারদের মধ্যে অনেকেই চেনাশোনা ছিল এবং যেহেতু পুলিশ কোয়ার্টারও পাশে ছিল, তার জন্য অনেকেই চেনাশোনা। তা উনি ওইভাবে দাদু যায়, পুলিশ অফিসারের সাহায্য নিয়ে ওদের কিন্তু ছাড়িয়ে নিয়ে আসে 4 বন্ধুকে। কিন্তু বলা হয় যে যদি আমাদের কোনো দরকার লাগে তাহলে কিন্তু আমরা করব। এরপরে ভীষণ রকম ওই 4 বন্ধুকে হ্যারাসমেন্ট করতে থাকে পুলিশ, যে তোমরাই 4 বন্ধুতে মিলে ওর যে রয়েছে, ওর কোনো কারণে হিংসে করতে, তা তোমরাই 4 বন্ধু ওকে মেরে ফেলেছো। এবার ওরা তো কিছুতেই বুঝতে পারে না যে কেন আমি মেরে মানে কেন আমরা মারতে যাব ওকে। তা ও আমার নিজের বন্ধু, ছোটবেলা থেকে আমরা 5 জন একসাথে বড় হয়েছি, স্কুল কলেজ এক রয়েছে, তা আমরা কেন ওকে মারতে যাব, পুলিশের কাছে কোনো থাকে না। এরপর একদিন যখন 4 বন্ধুকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ওদের মধ্যে 2 জনের কিন্তু যতই হোক একটা টেনশন তো থাকে, পুলিশ আমাকে জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন ভাবে, একই কথা বারবার জিজ্ঞাসাবাদ করছে, স্বাভাবিকভাবে আমার হয়ে যায়। তো ওই মামা দুটোর না একটু অসঙ্গতি ধরা পড়ে, কথার মধ্যে অসঙ্গতি ধরা পড়াতেই 4 জনকে গ্রেপ্তার করা হয়। বলছে আমাদের যখনই সঙ্গে সঙ্গে বললো তোমাদের গ্রেপ্তার করা হলো, বিশ্বাস করবে না, এত বড় আদলা ইটের ভেতর একটা কাগজ মানে কাগজ দিয়ে করে মোড়াম করে ঠিক ওই পুলিশের পায়ের সামনে বসলো। এবার পুলিশও অবাক হয়ে গেছে যে কি রে বাবা, আবার কি পড়ে গেল আমার পায়ের সামনে, এটা তো পড়ার কথা না, এটা আবার কি হলো। এবার পুলিশ যখন কাগজ খুলে দেখে, দেখে যে ওখানে লেখা রয়েছে আমার 4 বন্ধুকে ইমিডিয়েট ছেড়ে দিন, আমার 4 বন্ধু আমার মৃত্যুর জন্য কিন্তু দায়ী না। এবার যথারীতি ওদের কাগজটাও দেখানো হয়, 4 বন্ধুই শনাক্ত করে হ্যাঁ এটা ওর বন্ধুদের লেখা। তারপরে ওরা কিন্তু এবার যথারীতি যেহেতু অ্যারেস্ট করে ফেলেছে, কোর্টে তো তুলতেই হবে ওদের, ঠিক আছে। এবার ওরা কিন্তু ওই পুলিশও কিন্তু ওর বাড়িতে গিয়ে যে মামাটিকে মার্ডার করা হয়েছিল সেই মামাটির বাড়িতে গিয়েও কিন্তু তাকে তার হ্যান্ডরাইটিং চেক করা হয়। চেক করা হলে তখন দেখা যায় যে হ্যাঁ হ্যান্ডরাইটিংটা ওনারই, এবং কিন্তু কোথা থেকে এসছে, হঠাৎ করে মাটি ফুড়ে এলো না আকাশ থেকে এলো তারা কিন্তু জানে না, ঠিক আছে। এরপর যখন কোর্টে তোলা হয়, বলছে বিশ্বাস করবে না, মানে এরকম হয়েছে যে জজ সাহেব পর্যন্ত বলেছে এরকম কেস, এরকম ভুতুরে কেস আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি, যে কিনা নিজের মার্ডারারকে বা নিজের খুনিকে নিজেই ধরিয়ে দেয়। এবার উনি যখন এবার যে জজ সাহেবের কাছে ওদের কোর্টের উঠেছে, সেই জজ সাহেবের কাছেও কিন্তু একই চিঠি যায় যে আপনার এরকম এজলাসে এরকম 4 বন্ধু উঠেছে, 4 বন্ধু আমাকে অন্য কেউ মেরে ফেলা হয়েছে, এবং আপনি রায় দেওয়ার আগে কিন্তু একটু ধৈর্য ধরে থাকবেন, আমি নিজে ওদের পাঠাবো যে আমাকে খুন করেছে, ঠিক আছে, আপনি কিন্তু আমার বন্ধুদের বেকসুর খালাস করে দেবেন, এরকম ভাবে লেখা ছিল। এবং বলে যে জজ সাহেবের যে বাড়ির ছিল, যে সিকিউরিটি ছিল, তার হাতে কিন্তু কোনো একটা মানুষ এসে দিয়ে যায়, ঠিক আছে। সে তো আর চেনে না কোন মানুষ
কে মরে গেছে কিছু না। এবার যথারীতি ওইটা হয়, প্রমাণ হিসেবে ওই কাগজটাও দেয়া হয়। বিশ্বাস করবে না, ওই কাগজ দুটো যখন মানে পুলিশের দেয়া কাগজটা যখন পড়া হচ্ছে, ঠিক সেই সময় 6-7টা ছেলে কোথা থেকে মানে উদ্ভ্রান্তের মতন দৌড়াতে দৌড়াতে এসে বলছে যে হুজুর আমাদের মাফ করে দিন, আমাদের যা শাস্তি দেবার দিন, না হলে এই আমাকে আমাকে আমাদের মেরে ফেলবে, আমাদের কাউকে বাঁচতে দেবে না। এরা কি এই 4 বন্ধু কিন্তু কোনো ওকে মারেনি, আমরাই মেরেছি ওই লোকটিকে। হ্যাঁ, বলছে তা তোমরা কি কেন মারতে গেলে? ওরা তো অন্য জায়গায়, তো ওরা ব্যান্ডেলে গেছে, ইয়েতে গেছে, কেন মারতে গেলে? তখন বলছে না, আমাদের কাছে একজন নকশাল নেতার ইয়ে ছিল, মানে সুপারি ছিল যে একজনকে মার্ডার করতে হবে, কিন্তু আমাদের কাছে কোনো ছবি ছিল না। যেটুকু বর্ণনায় যা শুনেছিলাম, সেই বর্ণনাতে মনে হয়েছিল এই লোকটাই সেই লোক। আমরা কোনো কথা না শুনেই গুলি করে দিই। বলছে তাহলে গুলি যখন করলি, মেরেই যখন পেলি, আবার কোর্টে এসে কেন ইয়ে করলেন আপনারা? তখন বলছে কোর্টে এসে আমরা ইয়ে করলাম, না হলে যাকে আমরা মেরে ফেলেছি তারা কিন্তু আমাদের বাঁচতে দিচ্ছিল না। প্রত্যেক দিন প্রতিটা মুহূর্তে সে বলতো তোরা যদি না যাস আমি কিন্তু তোদের ওই নেতার মতন অবস্থা করে ফেলবো। এবার ওরা যেদিন এই প্রথম এই কথাটা শুনেছে, এই কথাটা শোনার পর ওরা তখন ভাবছে নেতার আবার কি করলো, এবং সঙ্গে সঙ্গে তার কিছুক্ষণ বাদেই ফোন আসে যে নেতাটিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ভাবো, এবার যথারীতি বলছে যে আবার তারা কথা শুনতে পায়, যদি তোরা আমার 4 বন্ধুকে না ফিরিয়ে দিস এবং কোর্টে গিয়ে না সারেন্ডার করিস, তাহলে কিন্তু তোদের আবার সেই মৃত্যুই কিন্তু অবধারিত, এবং তোদের কিন্তু কেউ বাঁচাতে পারবে না। এবার এই কথা শুনে ওরা কিন্তু আরো বলছে যে আমরা যখন আসছি না, বিশ্বাস করবে না, যাকে আমরা মেরেছি সেই অবস্থাতে ওই লোকটি আমাদের দেখা যায়, এখানে গুলি, বুকে গুলি, কানের এই পাশে গুলিতে, ওই লোকটা চারিদিক দিয়ে রক্ত ঝরছে। ওই লোকটা আমাদের এসে বলছে কিরে যাবি না, কিরে যাবি না, চ তাড়াতাড়ি, নাকি তোরা আমার হাতেই মরতে চাস, কোনটা চাস? তারপরে ওরা আদালতে আসে, আদালতে এসে তোমার কোর্টে আসে, কোর্টে এসে সারেন্ডার করে। তা ওখানে জজ সাহেবও বলেছিলেন, জাজও বলেছিলেন যে এরকম ভুতুরে কাণ্ড আমি নিজেও দেখিনি, যে নিজের খুনিকে নিজেই এসে ইয়ে করে, এবং বন্ধুর প্রতি যে প্রীতিটা রয়েছে, যে না আমার বন্ধু বেকুসুর খালাস, আমার বন্ধুরা কোনো দোষ করেনি, কেন তাদের জেলে ভরা হচ্ছে। মানে এই একটা আমার কাছে, আমি একটু ইয়ে করলাম, যেহেতু আমার সেজো মামাও আজ নেই, আজ প্রায় 8 বছর মারা গেছে, তো আমার যেটুকু মনে ছিল আমি সেইটুকু বললাম। ঠিক আছে, ঘটনাটা আমাদের কিন্তু, এই ঘটনাটা আমরা যখন ছোট ছিলাম আমাদের কিন্তু এই ঘটনাটা প্রায় শোনাতো সেজো মামা, জানিস তো এরকম ভূত এসে আমাদের বাঁচিয়েছিল। হ্যাঁ, এটা মানে সত্যি আমার কাছে বেশ, মানে আমি অনেক ছোটবেলায় শুনেছি, তাও আমার মাথার মধ্যে এত ভাবে গেঁথে গেছে যে পুলিশ প্রশাসন, জাজ সবাই মানে অবাক হয়ে গেছিল যে এটা কি করে ঘটতে পারে, এই লেখাটা কি করে আসতে পারে, যে মানুষটাকে মার্ডার করা হয়েছে সেই মানুষটাই লিখে পাঠাচ্ছে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, আমার 4 বন্ধুকে ছেড়ে দিতে হবে। তাই এই হচ্ছে আমার একটা সেজো মামার ঘটনা। একটু কেমন লাগলো আমাকে জানিও। তা আর কি বলবো দিদি, একটু যদি কেউ কমেন্ট করো। তাহলে আর একটা আর একটা ঘটনা বলি, এটা ছোট ঘটো, ওই আমরা বলি না তোমার ছালাওয়ার বাংলা আমি ঠিক জানি না, বুঝলে তো, ওই ছালাওয়া মানে ভুলো আর কি, এরকম আর কি, ছালাওয়ার কাহিনী বলছি আমি। তা এই জাস্ট এই ঘটনাটা কিন্তু একদম রিসেন্টের, ঠিক আছে। আমাদের এই প্যারানর্মাল সোসাইটি অফ ইন্ডিয়াতে একজন ছিলেন ওম বলে, তা ওমও হচ্ছে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর।
ওরা। তা ও এই ছুটি, এই যে আমাদের এখানে না প্রচন্ড গরম, তোমার প্রচন্ড গরম চলছে, ঠিক আছে, মানে প্রায় আমি এখানে নিজে এবছর 50 ডিগ্রি পেয়েছি, ঠিক আছে। দিল্লি ফিল্লি তো 52 বলছে কিছু কিছু অঞ্চলে, তো আমি নিজে 50 ডিগ্রি পেয়েছি। তাই এইসব জায়গাতে না এবার গরমের ছুটি পড়লে কি হয়, যা হিমাচল, উত্তরাখণ্ড এইসব না, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এইসবের লোকেরা না ওই তখন হিমাচল, উত্তরাখণ্ড এইসব জায়গায় যেতে চায়। তা ওমও কিন্তু ওমরা হচ্ছে তোমার 6 জন মিলে ঠিক করে হিমাচল যাবে। হিমাচল মানে হচ্ছে মানালি থেকে লে লাদাখ যাবে, ঠিক আছে, ঠিক করে। এবার ওরা নিজেরা বাইকার্স, নিজেদের ব্লগিং চ্যানেল আছে, ওরা তো ব্লগ করতে 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 ইয়ে করে, পড়ে যাবি, মাথা আসতে করুন না, হ্যাঁ, তোর ওই তোমার ওরা ব্লগ করতে করতে যথারীতি পৌঁছায় মানালিতে। এবার এই সময়গুলো না খুব পিক টাইম, ঠিক আছে, খুব হোটেল ফোটেল পাওয়া, হোটেল, হোমস্টে, 5 স্টার বলো, 4 স্টার বলো, 7 স্টার বলো, সমস্ত কিছু বুক থাকে। তাই এবার ওরা ব্লান্ডার করে হচ্ছে যে তোমার ওমরা ব্লান্ডার করে যে ওরা কোনো হোটেল বুকিং ছাড়াই, ও বাবা গো, আমার ছেলেকে পেছন থেকে দেখা যাচ্ছে গো, যাই হোক, তা ওর বলে যে আমরা আমাদের একটা ব্লান্ডার ছিল যে আমরা কোনো হুজুগে বেরিয়ে গেছি, কোনো হোটেল ফোটেল বুক করিনি। এবার আমরা তো যথারীতি মানালিতে এসে পৌঁছাই, তোমার সন্ধ্যেবেলার বেশি হয়ে গেছে, রাত, তখনও আমরা কোনো হোটেল পাচ্ছি না। এবার আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে অবভিয়াসলি বলছি যে কোথায় থাকবো, নাকি বাপাস হয়ে যেতে হবে, না এই পার্কিং এই আমরা থেকে যাবো, এরকম কথাবার্তা চলছে, বুঝলে তো। তখন বলছে কোথা থেকে একটা মাঝবয়সী লোক এসে না আমাদের বলছে, বাবু আপনারা বাইকার্স? বলছে হ্যাঁ আমরা বাইকার্স। বলছে বাবু আমার একটু মানালি থেকে একটু দূরে পাহাড়ের ওপরে আমার নিজস্ব না হোমস্টে আছে, আপনারা যদি যেতে চান আপনারা যেতে পারেন, আপনাদের কিন্তু খুব পছন্দ হবে হোমস্টেটি, ঠিক আছে। এবার ওরা বলছে এখানে তো আরো লোক আছে, বলছে না বাবু আপনারা যেহেতু অনেকক্ষণ ধরে খুঁজছেন, সেহেতু আপনাদের জন্য এই ব্যাপার মানে আপনাদের অফার দিচ্ছি, ঠিক আছে। এবার ওরা বলে কি, বলছে বাইক নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না? বলছে না বাইক নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না, যদি আপনাদের কাছে গাড়ি থাকতো তাহলে আমি হয়তো আপনাদের সাথে কন্ট্যাক্টই করতাম না। এবার যথারীতি বলে একটা ভাড়া বলে, এবং ভাড়াটা শুনে খুবই কম, রিজনেবল প্রাইস লাগে ওদের। এবার ওরা ঠিক করে যে ওই হোমস্টেতে ওরা যাবে। এবার যথারীতি যখন বলে ঠিক আছে তাহলে চিনিয়ে নিয়ে চলুন, ওরা বলে যে আপনি একটু দাঁড়ান, আপনারা একটু দাঁড়ালে আমি আমার বাইকটা নিয়ে আসি, বাইকটা নিয়ে আসার পর তারপরে আমি ইয়ে করব, আপনাদের নিয়ে যাচ্ছি। উনি তো বাইকটা নিয়ে আসেন, বাইকটা নিয়ে এসে যথারীতি এবার করেছেন যে বাইকটা নিয়ে আসেন এবং বাইকটা যথারীতি করে ওদের পথ দেখিয়ে নিয়ে যায়। বলছে বিশ্বাস করবে না আমরা অন্ধকারের মধ্যে গেছি তো, কিন্তু একমাত্র বাইক চলারই রাস্তাটা রয়েছে, আর দুপাশে কিন্তু কিছু নেই। এবার আমরা তো যাই বেশ কিছুটা উঠে, ঠিক আছে, বাইক নিয়ে উঠে গেলাম, কোনো প্রবলেম হলো না। যথারীতি গিয়ে দেখলাম ওখানে ওই ভদ্র মহিলা আছে একজন, আর ওই ভদ্রলোক রয়েছেন, ঠিক আছে। বলে আমরা দুজনই থাকি, এই হোমস্টেটা আপনারা দেখুন ভাল লাগবে। তো ওরা ঘর গিয়ে দেখে, ওরে বাবা মানে সেই 5 স্টার হোটেলের মতন অবস্থা, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়েছে, খাওয়া দাওয়া করেছে ওখানে। ওরা বলছে যখন গেছি তখন ওদের চা পকোড়া দিয়েছে, ওরা খেয়েছে। এবার ওদের বলে যে পাহাড়ি বনমোরগ আর তোমার রুটি ওদের খেতে দেবে। ওরাও যথারীতি ওই বনমোরগ দিয়ে আর তোমার রুটি দিয়ে ওদের খাওয়া দাওয়া করে রাত্রির বেলা শুতে এসছে। এবং ওই পাহাড়ি আঙ্কেলটা বলেছে
যে মানে যে নিয়ে গেছিল আর কি যার হোমস্টে, সে বলেছে রাত্রিবেলা কোনো দরকার হলে আমাকে ইয়ে করবেন, জানাবেন। ওরাও ইয়ে করেছে, ওরা ফটো ওই হোমস্টের বারান্দা থেকে তুলেছে, খুব সুন্দর দেখা যাচ্ছে মানালি শহরটাকে, ইয়ে করা যাচ্ছে। এবার তো ওরা যথারীতি রাত্রির হয়েছে, চার্জার ফার্জার দিয়ে ফিয়ে শুয়েছে। এরপরে হচ্ছে আসল ঘটনা। এবার ওদের মধ্যে একজনের বন্ধু ঘুমটা ভেঙেছে ভোরবেলায়, যখন সূর্যের আলোটা পড়েছে চোখে, তখনই ওই বন্ধুটার ঘুমটা ভেঙেছে। এবার ওর ঘুমটা ভাঙতে ওর বন্ধুটা উঠে বসে না পুরো চমকে উঠেছে, বুঝলে তো। বলছে এরকম চমকানো আমার বন্ধু কোনোদিন চমকায়নি। বলছে আমি এখানে মানে বলছে যখন ওদের আরো চারজনকে ডেকেছে, পাঁচজনকে ডেকেছে, ওরা প্রত্যেকে চমকে ওঠে যে ওরা দেখছে এরকম পাহাড়ের গায়ে ওরা বাইকটাকে এরকম ভাবে কোনো রকমে দাঁড় করানো আছে, পুরো খালি, কোথাও কোনো হোমস্টে নেই। ওরা যে জায়গায় শুয়েছিল সেই জায়গায় শুধু একটা মানে গাছ রয়েছে এমনিও, আর চারিদিকে পাথর ছড়ানো, ওইখানটা ওরা ঘুমাচ্ছে। আর বাইক গুলো বলছে ওই পাহাড়ের ওই গা থেকে বাইক নামানোই মুশকিল, আমরা তুললাম কি করে ওই খাড়া পাহাড়ে, এটাই ওরা বিশ্বাস করতে পারছে না। ওরা আশেপাশে চারিদিক খুঁজতে থাকে যে ওরা কি অন্য কোথাও চলে এসছে, ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ নেশা করে অন্য কোথাও চলে এসছে না ইয়ে হচ্ছে, কিছুই জানে না। তাই এবার বলি, ওরা যখন ওই হোমস্টেটা ঢুকেছিল তখন মোটামুটি রাত্রি 9:30 বেজে গেছে আর কি। এরপরে ওরা তো ঘুমিয়েছে, উঠে দেখে এই অবস্থা, আশেপাশে খুঁজেছে, কোনো কিছু নেই, যেমন পাহাড় হয় পাহাড়ের জঙ্গল রয়েছে। ওরা তারপর আস্তে আস্তে ওই বাইকগুলোকে ওখানে রেখে আস্তে আস্তে নিচে নেমে আসে। নিচে নেমে এসে ওরা খুঁজতে থাকে আশেপাশে জনপদ আছে কিনা, মানে গ্রাম আছে কিনা। ওরা কিছুটা গিয়েই দেখে গ্রাম রয়েছে এবং ওখানকার লোকেদের ওর জিজ্ঞেস করে যে তোমার যে আমরা এরকম বিপদে পড়েছি, যে 6 জন মিলে আমরা এরকম গেছিলাম, এরকম ব্যাপার। ও পুরো গিয়ে ওখানের লোকেদের বলে। ওখানের লোকেরা বলছে আবার সেই ঘটনা, আবার ওরা নিজেরা রীতিমতো বলা বলি করছে, আবার ওই ঘটনা হলো, এত বছর বাদে আবার কেন এই ঘটনাটা হলো। এবার বলছে দেখুন আমরা তো ওরকম ভাবে কিভাবে উঠেছি বুঝতে পারছি না, এবার একা একা আমাদের পক্ষে বাইক নামানো সম্ভব হচ্ছে না, আপনারা যদি হেল্প করেন না। তো ও পাহাড়ের লোকেরা এমনিতেই খুব ভালো হয়, বাড়ির লোকেরা গেছে, গিয়ে দেখছে সত্যি অনেক উঁচুতে ইয়ে করেছে, সেই দড়ি বেঁধে ইয়ে করে কোনো রকমে বাইকগুলোকে নিচে নামানো হয়। তখন ওই ওম বলছে যে আপনারা বলুন তো, একটু আগে কিছু তো বলছিলেন যে এত বছর বাদে এই ঘটনাটা কেন ঘটলো, কি ঘটনা হয়েছিল। তখন ওমকে বলছে এই যখন এই জায়গাটা ছিল না, তখন এই জায়গাতে একজন আমাদেরই গ্রামের একজন হাজবেন্ড ওয়াইফের একটা হোমস্টে ছিল, ঠিক আছে, খুব সুন্দর হোমস্টে। এবং বলা হতো পুরো মানালিতে তখনকার সময়, মানে আজ থেকে বেশ কয়েক বছর ধরো 70-72 সালের ঘটনা, তখনের সময় আর কি, তখনের সময় বলা হতো মানালির সব থেকে সুন্দর হোমস্টে হচ্ছে ওইটা। তা এরপর ওরা বলে, ওরা তো ইয়ে করে, ওরা করার পর তখন ওদের কি হয় বলে, আর কি হয়েছে বলছে তাহলে কি হলো এই জায়গাটায়। বলছে আপনারা যে জায়গায় নিজেদের উদ্ধার করেছেন সরি, ওই জায়গাতেই কিন্তু হোমস্টেটা ছিল, আর আপনাদের গাড়িগুলো যেখানে রাখা রয়েছে ওই জায়গাটা তো এখন হ্যাঁ থ্যাংক ইউ। তা অনেকদিন যেহেতু এই জায়গাটা চলা আসা করা হয় না, আগে কিন্তু ওই রাস্তা দিয়ে বাইকে উঠতো, হ্যাঁ, বা হাঁটার রাস্তা ছিল ওই জায়গাটা, আপনারা যে জায়গাটায় রেখেছেন। তা ওরা বলছে কি হলো ব্যাপারটা। তখন বলছে যে আমরা যখন খুব রমরমা চলছে ওই জায়গাটা, ভালো হোমস্টে, লোকজন আসছে, সেই সময় তোমার এক ডাকাত ওদের বাড়িতে পড়ে, সমস্ত কিছু লুট করার পর ওদের দুজনকে মার্ডার করে দিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। যেহেতু দুজনই ছিল, দুজনই হোমস্টেটাকে দেখাশোনা করত এবং কাজের লোকরা আসতো যেত, পরিষ্কার করতো, আবার চলে যেত। সরি,
যে সেই কারণে তারপরে যখন মার্ডার হয়ে যায়, যখন অনেকদিন বেরোচ্ছে না, তখন আশেপাশের আমাদের গ্রামের মানুষরা গিয়ে দেখে যে ওদের দুজনের বডি পড়ে রয়েছে। এবং যেহেতু অনেকটা উঁচু ছিল, ওখান থেকে ওদের চিৎকারের আওয়াজ আমাদের গ্রাম অব্দিও হয়তো আসেনি, গভীর রাতে হয়েছে সেহেতু আমরাও কোনো হেল্প করতে পারিনি। তারপর থেকে ওই ইয়েটা বন্ধ করে রাখা ছিল। কিন্তু প্রায় দিনই দেখা যেত আপনাদের মতন বাইকার্সরা না, যারা আসতো আর কি, তখনকার দিনেও তো আসতো, বা বাইকার্স বলো বা রিসেন্টের কথা বলছি, বাইকার্স বা তারা পায়ে হেঁটে আসতো, ওই মানুষগুলোকে ওই হোটেলের ঘরে দেখা যেত। তারা বলতো পুরো ইয়ে করেছে, খাবার দাবার পেয়েছে, ভালো খাবার দাবার, কোনো গন্ধ না, কোনো কিছু না, তাদের কোনো ইয়ে হয়নি। কিন্তু সকালবেলা উঠে দেখছে এরকম পুরো বাড়িতে পড়ে রয়েছে। এই করতে করতে যখন প্রায় দিনই এই ঘটনাটা ঘটতে শুরু করলো, তখন গ্রামের প্রধান আরো যারা রয়েছে তারা ঠিক করলো কি এই মানে হোমস্টেটা ভেঙে ফেলার পরও কিন্তু তারপরে কিন্তু অতটা ঘটনা মানে ওই লোকজনকে ইয়ে না পাওয়া গেলেও মানে মাঝে মধ্যে মানে 3-4 বছরে একবার এরকম হতো। কিন্তু পরবর্তী সময় ওইখানে আবার পুজো দেয়া হয়। পুজো দেওয়ার হওয়ার পর তখন প্রায় তোমার 95-96 সালে এরকম ইয়ে হয়, 95-96 সালে পুজো দেয়া হয়। তারপর থেকে কিন্তু তোমার আর কোনো প্রবলেম হয়নি ওখানে, কিন্তু তারপরে আর কোনো প্রবলেম হয়নি। এবং আর ওখানেও লোকজনকে দেখা যেত না। কিন্তু এত বছর বাদে আপনাদের সাথে এই ঘটনাটা কেন ঘটলো, হয়তো কোনো কারণে যেটা ইয়ে করা হয়েছিল, বন্ধন করা হয়েছিল, সেটা হয়তো ছিন্ন হয়ে গেছে, সেই কারণেই আপনাদের দেখা দিয়েছে। বলছে যে ওরা যে আমাদের কোনো ক্ষতি করেছে তা কিন্তু না, বলছে না, ওনারা কারুরই ক্ষতি করেন না, ওনারা যাতে মানে রাতে, এখন তো আরো ইয়ে রয়েছে, হয়তো আপনারা রাত হয়ে গেছে, আপনারা খুঁজে পাচ্ছেন না, থাকার জায়গা পাচ্ছেন না, সে হয়তো শুনেছে, তাই হয়তো শুনে আপনাদের থাকার ব্যবস্থাটা করে দিয়েছে। তা বলছে বলছে আমাদের বড্ড মানে এত জায়গা আমি ইনভেস্টিগেশন করেছি যে এরকম ছালাবার পাল্লায় পড়বো, যে এত মানে লোকটার সাথে কথা বললাম, এলাম, তার বাইকের ইয়ে করে তার পেছন পেছন উঠলাম, তার বউয়ের হাতের রান্না খেলাম, চা খেলাম, মানে তারা গরম জল দিল, সবকিছু করলাম, এদিকে কিছুই নেই, তারা ছালাওয়া। এই হচ্ছে ব্যাপার। পরের দিন তো যখন ওই স্কুটার নামিয়ে তোমার ছেলেটিকে ওরা আসে, আবার ওই চায়ের দোকানে যায়, চায়ের দোকানে গিয়ে ওরা জিজ্ঞেস করে যে কালকে এই ব্যাপার হয়েছিল, কেউ কি ছিল ওখানে? তখন উনি বলছেন না, আপনারা তো কথাই বলছিলেন, হঠাৎ করে আপনারা ওই পাশে ফিরে কার সাথে কথা বললেন এবং নিজেরাই বাইক নিয়ে বেরিয়ে গেলেন। আমি অন্তত ভেবেছিলাম যে আপনারা হয়তো অন্য কোনো হোমস্টে পেয়েছেন তাই, কিন্তু যদিও ওই হোমস্টের কথা বলতেন আমি তো পুরো না করে দিতাম, কারণ এত বছর বাদে ওখানে কোনো হোমস্টেই নেই। তাই এই হচ্ছে আমার থার্ড ঘটনা। একটু কেমন লাগলো আমাকে জানিও। আজ প্রায় অনেকক্ষণ, 10:30 অব্দি গল্প বললাম গো তোমাদের, কেমন লাগলো একটু আমাকে জানিও। এই দুটো ঘটনা, একটা ছালাওয়া, একটা তিয়াসের জীবনে কালো জাদুর ঘটনা, আর একটা আমার সেজো মামার ঘটনা, একটু জানিও কেমন লেগেছে। তা আর তোমাদের আর রাত করবো না, এবার ছেলেও ঘুমিয়ে পড়েছে অলরেডি, ঠিক আছে? তো একটু আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের এই 3টে ঘটনা। অবশ্যই পরবর্তীকালে দিদি দাদা ইয়ে করলে আবার আমি তোমাদের নতুন নতুন ঘটনা শোনাবো। তো আজকে এখানেই আমি শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো, নমস্কার।